সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি। এই যে দেখো দেদত্ত মুখার্জির যে দেখো যে গ্রেডেড প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে কিন্তু আজকে আমরা সলভ করে ফেলবো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ 3 নাম্বার চ্যাপ্টারের, যার নাম হলো কি বেসিস অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল। বেসিস অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালের চ্যাপ্টারটা থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করব এই বইটা থেকে, এবং সাথে সাথে কিন্তু আমরা সাঁতরার বইটাও ফলো করব। এখান থেকেও কিন্তু আমরা মানে এই যে ঘোষ মুখোপাধ্যায় রায় এর বই থেকেও কিন্তু আমরা করব এমসিকিউ। এবং পার্ট 1-এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ পার্ট 1-এর ভিডিও না দেখলে তোমরা এই যে দুটো বই থেকে আমি যে এমসিকিউ সলভ করাবো না, তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আগে তোমরা অবশ্যই পার্ট 1 দেখো, তারপরে আজকের এই পার্ট 2-এর ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে আর চলো বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব এই দেদত্ত মুখার্জির এমসিকিউতে। ঠিক আছে। তো দেখো, আগের পার্টে আমরা যে এমসিকিউগুলো সলভ করেছিলাম সেইগুলোই আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? তো দেখো, আগের পার্টে আমি যেগুলো করিয়েছিলাম দেখতেই পাচ্ছ, দাগ দেওয়া রয়েছে। তো আমরা 21-এর দাগেরটা স্টার্ট করব। দেখো বলে দিয়েছে অ্যান অর্ডার ফর সেল অফ অ্যান আর্টিকেল ইজ রিসিভড অন ফার্স্ট, ঠিক আছে? তারপরে দেখো বলে দিয়েছে গুডস আর সেন্ট 15 তারিখ, ঠিক আছে? তার মানে হলো কোনো একটা মাসের 1 তারিখে কি করা হয়েছে, সেলের অর্ডারটা নেওয়া হয়েছে। ভাবো আমি কোনো জিনিস বিক্রি করব, তার অর্ডারটা আমি নিয়েছি বা পেয়েছি রিসিভ করেছি 1 তারিখে, ঠিক আছে? কোনো একটা মাসের 1 তারিখে কোনো জিনিস বিক্রি করব, তো তার জন্য আমি অর্ডার পেয়েছি। মালপত্রটা পাঠিয়ে দিয়েছি কবে, 15 তারিখে। অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ 18 তারিখে, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে যে দ্য ডেট অফ রেভিনিউ রেকগনিশন ইন দ্য কেস উইল বি। তাহলে রেভিনিউ মানে আমরা এটাকে কবে লিখব, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটাকে আমরা কবে লিখব। এটাকে কিন্তু আমরা লিখব এই যে তোমাদের যেটা করিয়েছিলাম না, এই যে রেভিনিউ আদায়করণ, তাই না? রেভিনিউ আদায়করণ বলে যেটা করালাম, ওইখানেই দেখবে বলেছিলাম যে তারিখে জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেল, যে তারিখে যেদিনকে আমি পাঠিয়ে দিলাম, মানে 15 তারিখে। তাহলে এখানে হবে কত, 15 তারিখ, বোঝা গেল? 15 তারিখে কি করলাম, জিনিসটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেই জন্য বিয়ের দাগেরটা হবে অ্যান্সার। কবে টাকা পেলাম সেটা বড় কথা নয়, কবে আমার হাত থেকে মালটা চলে গেল সেইটা, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 21 তারিখে। চলো এবারে আমরা চলে আসব 25 তারিখে। দেখো 25 তারিখেও কী বলে দিয়েছে, রিলেশনশিপ বিটুইন ওনার অ্যান্ড হিজ বিজনেস, মালিক আর এবং তার ব্যবসা, ডিপেন্ডস আপন হুইচ কনসেপ্ট, মানে মালিক আর ব্যবসাকে আলাদা করে তো দেখা হয়, তাই না? এটা কোন ধারণা অনুযায়ী এটা আসে, এন্টিটি কনসেপ্ট বা অ্যাকাউন্টিং এন্টিটি মানে সত্তার ধারণা থেকে আমরা এটা জানতে পারি, তাই না? বোঝা গেল? তারপরে আমরা চলে আসবো 27-এর দাগে। দেখো 27-এর দাগে কি বলে দিয়েছে, 27-এর দাগে বলে দিয়েছে অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল অফ বিজনেস ইভেন দ্য প্রোপাইটর অফ বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ এ ক্রেডিটর। প্রোপাইটর মানে ব্যবসার মালিককে ক্রেডিটর্সদের সঙ্গেই রাখা হয়, তুলনা করা হয়, ঠিক আছে? ব্যবসার মালিক আর ক্রেডিটর্সকে একই জায়গায় রাখা হচ্ছে, একই হিসেবে ধরা হচ্ছে। কোন কনসেপ্ট অনুযায়ী এটা আমরা জানতে পারি, এটা কিন্তু আমরা জানতে পারি এই যে এনটিটি, বিজনেস এনটিটি কনসেপ্ট মানে সত্তার ধারণা, ঠিক আছে? বোঝা গেল? চলো বুঝতে পারলে। এবারে আমরা 27-এর দাগ হয়ে গেল, 28-এর দাগে আসবো। হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ইজ ফলোড টু মেজার ইনকাম। তাহলে ইনকাম কত কি হচ্ছে না হচ্ছে এটা পরিমাপ করবার জন্য আমরা কিসের সাহায্য নিয়ে থাকি, কোন কনসেপ্টের? তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের, এইখানে না এই অ্যান্সারগুলোর মধ্যে কোনোটাই হবে না। দেখো কত ইনকাম হচ্ছে না হচ্ছে এটা আমরা কী করে জানবো বলো তো? কী করে জানবো? আমাদেরকে এরকম একটা দাগ কাটতে হবে। দেখো ডেবিট সাইড মানে এই দিকে আমাদের সব এক্সপেন্সেসগুলোকে লিখতে হয়, সমস্ত না এক্সপেন্সেসগুলোকে লিখতে হয়, আর এই সাইডে ক্রেডিট সাইডে সব ইনকামগুলোকে লিখতে হয়। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি যে কত কি প্রফিট হচ্ছে না হচ্ছে সেইগুলো, বোঝা গেল? তো এই যে টোটাল এই ব্যাপারটাকে আমরা কোন কনসেপ্টের আন্ডারে এনে ফেলি বলো, কোন কনসেপ্টের আন্ডারে আনি? এই যে এই টোটাল জিনিসটাকে আমরা কিন্তু ম্যাচিং কনসেপ্টের আন্ডারে আনি। তো এখানে কিন্তু ম্যাচিং কনসেপ্ট দেওয়া নেই, তো এখানে কিন্তু হবে আমাদের ম্যাচিং কনসেপ্ট।
ম্যাচিং কনসেপ্ট হবে অ্যান্সার, যেটা এখানে দেওয়া নেই কিন্তু, বোঝা গেল। চলো এবারে আমরা চলে আসবো 29-এর দাগে। কি বলছে 29-এর দাগে? আন্ডার ম্যাচিং কনসেপ্ট ম্যাচিং ইজ ডান, এটা তো তোমরা জানোই কি হবে, ইনকাম আর এক্সপেন্সেসের মধ্যে হবে। তারপরে আমরা চলে আসবো 31-এ। দেখো 31-এ এখানে কি বলছে, 31-এ এখানে বলছে ডিউরিং লাইফ স্প্যান অফ অ্যান এন্টিটি অ্যাকাউন্টিং প্রডিউস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার বেসিস অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট। ঠিক আছে, মানে এই যে লাইফ স্প্যান, ডিউরিং দ্য লাইফ স্প্যান মানে কি, মানে হিসাব কালটাকে আমরা কি করি, 1 বছর অন্তর অন্তর ধরে নিই না। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আমরা কোন নীতি থেকে জানতে পারি, সেটা হলো অ্যাকাউন্টিং পিরিয়ড প্রিন্সিপাল থেকে জানতে পারি। হিসাবকালের যে লাইফ স্প্যান মানে কি, মানে পুরো এখানে আমাদের এখানে বলে দিয়েছে লাইফ স্প্যান মানে কি, জীবনকালে, মানে হলো ডিউরিং দ্য লাইফ স্প্যান অফ অ্যান এন্টিটি অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টিংয়ের পুরো জীবনকালটাকে আমরা যে ভাগ করে নিই না প্রত্যেকটা বছরে, অ্যাজ পার বেসিস অফ অ্যাকাউন্টিং, প্রত্যেকটা আমরা হিসাবকালে ভাগ করে নিই, এটা আমরা কোন নীতি থেকে জানতে পারি, অ্যাকাউন্টিং পিরিয়ড থেকে জানতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের দেদত্ত মুখার্জি। এবারে আমরা নিয়ে চলে এসেছি এই যে সাঁতরা। তাহলে সাঁতরা থেকে আমরা করব, বলে দিয়েছে চলমান প্রতিষ্ঠানের হিসাবকালকে কতদিন মাস বোঝানো হয়, 1 মাস। ঠিক আছে, অ্যাকাউন্টিং পিরিয়ডটা হয় 1 মাস, বলছি সরি 12 মাস, অ্যাকাউন্টিং পিরিয়ডটা হয় কত, 12 মাস। ঠিক আছে, তাহলে সত্তানীতিতে হিসাব নিকাশ রাখা হয়। তাহলে আমরা সত্তানীতিতে যখন হিসাব নিকাশ রাখবো, তাহলে সত্তানীতিতে আমরা যখন হিসাব নিকাশ রাখবো তখন আমরা কার স্বার্থটা দেখব, কারবারের স্বার্থটা কিন্তু দেখব। ঠিক আছে, কারবারকে কেন্দ্র করেই কিন্তু মেন হিসাব নিকাশটা হবে, কারবারের স্বার্থই কিন্তু আমরা দেখব। ঠিক আছে, চলো 3-এর দাগেরটায় কী বলেছে, কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু লেখা হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেই লেখা হবে। আর এই যে নীতিটা, এটাকে আমরা কি বলি কিন্তু প্রাসঙ্গিকতার নীতি, যেটাকে বলা হয় মেটেরিয়ালিটি প্রিন্সিপাল। যে বলেছিলাম না, এই যে টিফিনের খরচা, কেউ বাইরে একটা পেন কিনতে গেলে এগুলোকে লেখা হয় না। ঠিক আছে, এগুলোকে অপ্রাসঙ্গিক ধরা হয়, এগুলোকে একত্রে আমরা মিসলেনিয়াস এক্সপেন্সেস বলেই লিখে দিই। তো এই জিনিসটা আমরা কোন নীতি থেকে জানতে পারি, প্রাসঙ্গিকতার নীতি থেকে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো 4-এর দাগে। বলে দিয়েছে যে হিসাবরক্ষণ নীতি একটি ব্যবসায়িক লেনদেনের 2টি দিক। ঠিক আছে, 2টো দিক মানেই দ্বৈত ধারণা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে আমরা চলে আসবো এই সাইডে 6-এর দাগেরগুলোয়। তাহলে 6-এর দাগে দেখো কি বলে দিয়েছে, যে সমস্ত লেনদেন অর্থের সঙ্গে সম্পর্কহীন, অর্থের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের হিসাব নিকাশে কিন্তু লিপিবদ্ধ করা হয় না। এটা আমরা জানতে পারি কি, মানি মেজারমেন্ট কনসেপ্ট, মানে আর্থিক পরিমাপের ধারণা থেকে আমরা জানতে পারি, তাই না? বোঝা গেল। তারপরে আমরা আসবো 7-এর দাগে, খুব ইম্পর্টেন্ট, দুই তরফা মানে দ্বৈত। ঠিক আছে, দুই তরফা মানেই কি, দ্বৈত। বোঝা গেল, তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে 2 মানেই ডুয়েল বা দ্বৈততে আমরা চলে আসব। তারপরে আমরা চলে আসব 10-এর দাগেরটা। দেখো 10-এর দাগে বলেছে সম্ভাব্য ক্ষতি মানে কি, প্রভিশন ফর লসেস। আমি তোমাদের বলেছিলাম প্রভিশন ফর লসেস, ভবিষ্যতে কোনো লস হতে চলেছে এই আশঙ্কায় টাকা যে সরিয়ে রাখা, সেটাকেই বলা হয় সম্ভাব্য ক্ষতির জন্য ভবিষ্যৎ ব্যবস্থা কোন নীতি অনুসারে হয় কিন্তু বিচক্ষণতার নীতি। ঠিক আছে, যেটাকে আমি তোমাদের করিয়েছিলাম না, দেখবে এই যে দেখো আমি তোমাদের যখন বলেছিলাম, এই যে দেখো বিচক্ষণতার নীতি যখন আমি তোমাদের করিয়েছিলাম, এই যে দেখো, বা রক্ষণশীলতার নীতি, আমি তখন নাম লিখেছিলাম রক্ষণশীলতার নীতি বা কনজারভেটিজম প্রিন্সিপাল বা রক্ষণশীলতার নীতি। সেখানেই কিন্তু আমরা করেছিলাম যে ভবিষ্যতের জন্য টাকাকে যে রেখে দেওয়া আলাদা করে সরিয়ে, সেটাকেই বলা হয়। সেটা আমরা কোন নীতি থেকে জানতে পারি, বিচক্ষণতার নীতি বা রক্ষণশীলতার নীতি থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, চলো তাহলে এই আমাদের হয়ে গেল 10-এর দাগ। এবারে আমরা আসবো কতর দাগে, এবারে আমরা আসবো 11-র দাগে। দেখো 11-র দাগে কি বলে দিয়েছে, পরিব্যয় ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে লেখা হয় একদম অতীত মূল্যে, তাই না? অতীত মূল্যে যত দামে কিনেছিলাম সেইটাই লেখা হবে।
আচ্ছা 12 দাগে কি বলে দিয়েছে, কোন নীতি অনুসারে বলা হয় প্রতিষ্ঠানের মোট সম্পত্তি সমান সমান স্বত্বাধিকার। স্বত্বাধিকার মানে হলো তোমার যে লাইবিলিটিসগুলো রয়েছে আর কি, মোট সম্পত্তি সমান সমান লাইবিলিটিস, মানে মোট সম্পত্তি মানে কি অ্যাসেট সমান সমান কি হয় ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস হয়, তাই না? তাহলে এই যে এইটা আমরা জানতে পারি কোথা থেকে বলো তো, এটাকে কিন্তু আমরা জানতে পারি এই যে দ্বৈত নীতি, ঠিক আছে, এবার ডুয়েল কনসেপ্ট, সেখান থেকে আমরা জানতে পারি। কারণ দেখবে এই দেখো এই সাইডে আমরা অ্যাসেট লিখি আর এই সাইডে আমরা লাইবিলিটিস লিখি, তাহলে দুটো দিক হচ্ছে না, টোটাল দুটো দিক, তাই জন্য দ্বৈত নীতি। বোঝা গেল? তাহলে এবারে আমরা চলে আসবো 13 দাগে। দেখো 13 দাগে কি বলছে, বলছে যে নীতি অনুযায়ী লাভ ক্ষতির হিসাব 1 বছর সময়সীমার মধ্যে 1 বছরের জন্য করা হয়। তাহলে 1 বছরের জন্য করা হয়, এটা আমরা কি বলতে পারি হিসাবকালের ধারণা, তাই না, হিসাবকালের ধারণা। তারপরে দেখো এখানে আমরা চলে আসবো এবারে 17 দাগে। দেখো 17 দাগে এবারে কি লিখবো, মিলনায়ন ধারণা অনুযায়ী মিলনায়ন করা হয় কার কার, খরচ আর আয়, তাই না, এক্সপেন্সেস আর ইনকামের মধ্যে। 18 দাগে দেখো কি বলে দিয়েছে, কোনো দ্রব্য বিক্রয়ের ফরমায়েশে এক তারিখে পাওয়া গেছে আর 15 তারিখে পণ্য পাঠানো হয়েছে। ভালো করে বুঝবে, আমি একটা জিনিস বিক্রি করব, ভাবো আমি আইসক্রিম বিক্রি করব, তার অর্ডার পেয়েছি 1 তারিখ, অর্ডারটা ডেলিভারি দিয়েছি 15 তারিখ, টাকা পেয়েছি 18 তারিখ। তাহলে আমার কবে টাকা ইনকাম হয়েছে বলে আমি ধরে নেব, যেদিন আমি আইসক্রিমটা ডেলিভারি করেছি মানে 15 তারিখ, সেই দিনই আমার টাকা ইনকাম হয়েছে বলে আমি ধরে নেব। ওই যে সেই দিনকে আমার টাকা ইনকাম হয়েছে 15 তারিখে আমি ধরে নেব, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে আসবো 21 দাগে। 21 দাগে দেখো কি বলে দিয়েছে, উদ্বর্তপত্রের দায়ের দিকে মূলধন দেখানো হয়, ঠিক আছে, মানে উদ্বর্তপত্র মানে কি বলো তো, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের এই সাইডে হয় অ্যাসেট আর এই দিকে কি হয় লাইবিলিটিস। তো এই লাইবিলিটিসের দিকেই তো দেখানো হয় কি ক্যাপিটালকে, ঠিক আছে। এটা আমরা কোন সত্তা অনুযায়ী জানতে পারি, দ্বৈত পৃথক সত্তার ধারণা। 21 দাগেরটা এ হবে, 21 দাগেরটা এ হবে, বোঝা গেল? চলো এবারে আমরা চলে আসবো 22 দাগে। কি বলছে 22 দাগে, বলেছে আয় পরিমাপের ক্ষেত্রে নিচের কোন ধারণাটা অনুসরণ করা হয়। আয় মাপার জন্য কোনটা, কত কি আয় হলো না হলো, এটা আমরা বুঝতে পারি কোথা থেকে, অর্থ পরিমাপের ধারণা থেকে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে লাভ ক্ষতির জন্য যে 1 বছরের সময়সীমা, এটা ধরে নেওয়া হয় হিসাবকালের ধারণা থেকে, ঠিক আছে, মানে হিসাবকালের ধারণা মানে বুঝতে পেরেছো তো, অ্যাকাউন্টিং পিরিয়ড, অ্যাকাউন্টিং পিরিয়ড, হ্যাঁ। তারপরে দেখো আমরা আসবো 23 দাগেরটা তো আমরা করলাম, এবারে আমরা আসবো 26 দাগে। তো দেখি 26 দাগে আমাদের কি বলেছে, বলেছে স্বীকৃত আয় আর সংশ্লিষ্ট ব্যয়ের কার্যকরণ সম্পর্কে অনুমান করা হয়। আয় আর ব্যয় এইটা নিয়ে অনুমান করা হয়, বলো কোথায়, তোমরা আমাকে বলো, এটার উত্তর দাও। আয় আর ব্যয়, ঠিক আছে, একদিকে আমরা এক্সপেন্সেস মানে ব্যয়গুলোকে লিখব আর একদিকে আমি ইনকামগুলোকে লিখব। তাহলে নিয়ে আমাদেরকে এবারে তুলনা বা অনুমান করতে হবে, ইনকামগুলোকে আমি লিখব, লিখে অনুমান করতে হবে। তাহলে এটা আমরা ম্যাচিং কনসেপ্ট থেকে পাই, তাই না, ম্যাচিং কনসেপ্ট। আচ্ছা চলো এবারে আমরা আসবো 28 দাগে। 28 দাগে দেখো কি বলে দিয়েছে, যে সকল হিসাব নিকাশ নীতিটি গুপ্ত সঞ্চিতি সৃষ্টির ক্ষেত্রে সহায়ক। গুপ্ত সঞ্চিতি, সঞ্চিতি মানে কি, ভবিষ্যতের কথা ভেবে টাকা সরিয়ে রাখা, ভবিষ্যতে হয়তো কোনো ক্ষতি আসতে চলেছে, সেই ক্ষতির কথা ভেবে টাকা সরিয়ে রাখাকে বলা হয় কি সঞ্চিতি। হয়তো ভবিষ্যতে কোনো দেনাদার আমার টাকা মেরে দিতে পারে, পারে তো, কোনো একটা ডেটর্স আমার টাকা মেরে দিতে পারে, সেই জন্য কিছুটা টাকা আমি সরিয়ে রেখে দিই, যাতে আমার ভবিষ্যতে কোনো ক্ষতি হলেও আমি বিজনেসটাকে ম্যানেজ করে দিতে পারি, সেই জন্য। তো এটা আমরা কোন নীতি থেকে জানতে পারি বলো, রক্ষণশীলতার নীতি, তাই না। তারপরে আমরা চলে আসবো 28 তো হয়ে গেল, 29 আসবো। দেখো বলে দিয়েছে হিসাব নিকাশের সমীকরণের ভিত্তি হলো, হিসাব নিকাশের সমীকরণ কি অ্যাসেট যা হবে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস তাই হবে, তাই না। তাহলে এটা আমরা কোথা থেকে জানতে পারি বলো, অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এটা আমরা কোথা থেকে জানতে পারি, দ্বৈত ধারণা থেকে, তাই না, দ্বৈত ধারণা থেকে আমরা জানতে পারি, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল এই কয়েকটা। खत्म।
बाय बाय टाटा गुड बाय।